জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। সাদের আম্মু বলছিলাম। জি জি আপা প্লিজ। সাদ বলতেছিল সাদ বলতেছিল, আম্মু আমি ক্লাসে বলতে পারতেছি না যে স্যার আমি এটা পারতেছি না, মানে ও একটু ভয় পাচ্ছে। মানে উঠে যে দাঁড়ায় বলবে স্যার এটা বলতে পারতেছি না কিংবা বুঝতে পারতেছি না, ও এটা পারতেছি না বলতে। ক্লাসের টিচারকে বলতে ভয় পাচ্ছে বা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। উম, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি স্কুলের ক্লাসে না কোচিং এর ক্লাসে এরকম কোনো কিছু বলেছে? দুটাতেই বলতেছে আম্মু। ভয় পাচ্ছে মানে দুটাতেই সমস্যা হচ্ছে, স্কুলে বলতে পারতেছে না, কোচিং এ বলতে পারতেছে না। ঠিক মানে আছে, এটাই ধন্যবাদ। স্যার যদি আপনারা একটু একটু সহযোগিতা করলে হয়তো এই ভীতিটা ওর কাটবে। আচ্ছা, আমি এটা নোট করে নিয়েছি। আর এমনি ওভারঅল ওর কাছ থেকে কোনো শুনেছেন কিনা যে কয়েকদিন কেমন লাগছে না ওর? স্যার, মোটামুটি হ্যাঁ, ভালো ভালো বলছে। অন্যগুলা খাবার কিংবা শোবার টাইম, নামাজের টাইম সবকিছু ওর কাছে ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। শুরুতেই চেয়ারম্যান স্যার আপনাদের সাথে একটু কথা বলবেন। পরবর্তীতে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো আমি আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরা খুব হ্যাপি যে আপনারা সচেতন গার্জেন। এই কারণে বলবো যে টেকনোলজির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে আমাদের এই সুন্দর পরিকল্পনায় অংশগ্রহণ করছেন। তো অনেকেই হয়তোবা এখনো যুক্ত হওয়ার সুযোগ পায় না, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কারণে অনেকে টেকনোলজির সাথেও হয়তোবা ওইভাবে নিজেকে খাপ খাওয়ায় নিতে পারে নাই। তো আমরা আশা করবো ইন ফিউচারে এরকম বিভিন্ন সময় আমরা যখন মিটিং করব, সেগুলো আপনারা সুন্দরভাবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন। আর এই আজকের মিটিংটা আমি ফিউচার ক্যারিয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেন আপনাদের করণীয় এবং আপনাদের যে চাওয়া পাওয়া, সেগুলোর ব্যাপারে আপনারা যেন একটা সুন্দর দিক নির্দেশনা পেয়ে যান, এই ব্যাপারটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই। অর্থাৎ আপনাদের একটা সুন্দর সুযোগ। আমি এটা বলবো যে আপনাদের যে সকল কথাগুলো বলা দরকার, সেই বিষয়গুলো যেন আপনারা খুব সহজে আপনাদের প্রিয় সন্তানের সাথে বা এখানে প্রতিষ্ঠানের সাথে কিভাবে কি করলে সুন্দর হবে, মানে দৃষ্টিকটু হবে না, সেটা যেন আপনারা চালাতে পারেন। যেমনটি অনেক সময় যে আপনারা যখন তখন ফোন দিলেন, হয়তো স্যাররা ব্যস্ত থাকলো, ফোনটা স্টুডেন্টকে দিতে পারলো না, তাহলে এর জন্য একটা নির্দিষ্ট সুন্দর নিয়মে আসলে আমার মনে হয় যে সুন্দর হবে। সেই রকমই সব বিষয়গুলো যদি একটা সুন্দর নিয়মে থাকে, আপনাদের এরকম জানার যে ধরনের প্রশ্ন থাকবে, আপনারা সেই প্রশ্নগুলো যদি আমাদেরকে বলেন, তাহলে আমাদের আলী আকবর রুমেল স্যার এবং আমাদের যে অ্যাডমিন আছে নাসরিন ম্যাডাম, ওনারা খুব সুন্দরভাবে আপনাদের এই উত্তরগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। এছাড়া আপনারা একটা নির্দিষ্ট নাম্বারও নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের অফিসিয়ালি, যে এই নাম্বারটা কোনো দরকার হলে ফোন করবেন। হ্যাঁ। আর হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় ফিক্সড করে নেন আপনারা আস্তে আস্তে, যে এই সময়টা আমরা কথা বলবো। তো আমি আপনাদেরকে একটা আস্থার কথা বলতে পারি যে আপনার প্রিয় সন্তানটিকে রেখে আপনি দূরে আছেন, এটা অবশ্যই একটু কঠিন। কারণ আমরাও কিন্তু সন্তানের বাবা মা কেউ, তাই না? আমাদের যেমন কষ্ট হয় আপনাদেরও কষ্ট হয়, এটা আমরা বুঝি। এবং বুঝলেও আমরা পরামর্শ দেই মানুষকে তারপর এই কষ্টটা করতে। এই জন্য আজকের কিছু কষ্ট হয়তো আপনার এবং আপনার প্রিয় সন্তানের জীবনটাকে সুন্দর করতে পারে ভবিষ্যতে, সেই জন্য আমরা এই পরামর্শ দেই যে হ্যাঁ, আপনি সম্মানিত অভিভাবক, কিন্তু আপনার প্রিয় সন্তানটিকে কিছু দিনের জন্য হলেও একটা নতুন পরিবেশে রাখেন। অর্থাৎ সে বাসায় থেকে যেইভাবে চলছিল, সেইভাবে কিন্তু সে বুঝতে পারতেছিল না যে আসলে জীবন কি জিনিস এবং জীবন আসলে কিভাবে এগিয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আসলে বাচ্চারা বুঝতে পারে না। তো বাচ্চাদের শিক্ষার জন্য কিন্তু আসলে এই জায়গা পরিবর্তন করা। আর আমি অবশ্যই আপনাদেরকে এটা বলবো যে যে কোনো মানুষের জন্য জায়গা পরিবর্তন কিন্তু মানুষকে অনেক কিছু শিখায়। আমরা এটা শিখি, যেমন ধরেন আমি এখন স্কুলের মাঠে, খেলার মাঠে আছি। খেলার মাঠে আছি যেইভাবে আছি, সহজভাবে হাঁটাচলা করতে পারতেছি, নড়তেছি, জুড়ে হাততালি দিতেছি, কথা বলতেছি, চিৎকার করতেছি, দৌড় দিতে পারতেছি। কিন্তু সেই আমি যদি মসজিদে চলে যাই, তখন কিন্তু
স্থান পরিবর্তনের সাথে সাথে আমাকে চুপ থাকতে হচ্ছে, আমাকে জোরে হাঁটার কোনো ব্যবস্থা রাখা হয় নাই, চিৎকার দেওয়া যাচ্ছে না, মানে আমার অনেক লিমিটেশন চলে আসতেছে। তাহলে আমি যেটা বুঝলাম যে স্থান পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের নিজেদের মধ্যে একটা চেঞ্জ চলে আসে, আর সেই চেঞ্জটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই দরকার। এবং আমরা অতীতকাল থেকে দেখে আসতেছি যে বিভিন্ন জায়গায় যারা সফল হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, তাদের অনেকেরই প্রিভিয়াস হিস্ট্রি যেটা তারা বলছে যে তারা দীর্ঘদিন বিভিন্ন মেসেজ ছিল, সময় তারা এই হোস্টেলে থাকার অভিজ্ঞতা আছে বলছে। তো আমি আপনাদেরকে এটা বলবো যে তার মানে এই না যে আপনি আপনার সন্তানকে হারিয়ে ফেলছেন, না, আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এবং বাস্তবতাটা তাকে বোঝানোর জন্য কিন্তু আপনি আবাসিকে দিয়েছেন। আর আবাসিকে থাকার সাথে সাথে আপনারা অবশ্যই নিশ্চিন্ত থাকবেন, আস্থার সাথে থাকবেন যে আপনার প্রিয় সন্তানটি অবশ্যই আপনার বাসার চেয়েও যথেষ্ট নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আপনার বাসার চেয়ে কোনো অংশে কম হবে না। আপনার বাসায় যে সকল ব্যবস্থাগুলো ছিল সব ধরনের ব্যবস্থাই কিন্তু আমরা রাখছি। হ্যাঁ, দুই তিনটা ব্যবস্থা আমরা রাখতে পারি নাই। এক হচ্ছে আপনার সন্তানটি যখন মনে চাইতো দৌড় দিয়ে যে মোবাইলটা চালাইতে পারতো, কিন্তু আনফরচুনেটলি আমরা এখন এইটা সুযোগ দিতে পারি নাই। আপনার ছেলেটা রিমোট দখল করে ফেলতো, আমরা সেই রিমোটটা দখল করতে দেই নাই। আপনার ছেলেটা ঘুম থেকে উঠতে চাইতো না সকালে, আমরা কিন্তু সেটা পারি নাই, তাকে সকালে ঘুম থেকে উঠতে বলি। আপনার ছেলেটা টাইম মতো সময় মতো খাইতো না, আমরা তাকে বলি যে সময় মতো খাইতে হবে। এই জিনিসগুলো শুধু খালি চেঞ্জ হয়েছে। তাছাড়া আপনার সন্তান কিন্তু আপনার বাসার চেয়েও এখানে সুন্দরভাবে আছে। খাওয়া নিয়ে আপনারা টেনশন করতেন যে বাচ্চা বাসায় খায় না, এ খাইতে পারবে না, কিন্তু এখানে বেশি খাবে। বাচ্চারা বাসার চেয়েও বেশি খাবে। কেন বেশি খাবে জানেন? এর দুইটা প্রধান কারণ আছে। এক হচ্ছে বাসায় তারা কখনো কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করে না, ব্যায়াম করে না, শারীরিক কোনো ব্যায়াম করে না। ব্যায়াম না করার কারণে তাদের খিদা লাগে না, এক। দুই হচ্ছে আরেকটা কঠিন চ্যালেঞ্জ, যেটা আপনি চাইলেও সমাধান করতে পারবেন না। ব্যায়াম হয়তো করাতে পারবেন, কিন্তু আরেকটা কাজ আছে বাসায় আপনি জীবনেও করাতে পারবেন না, সেটা হচ্ছে ওর একই বয়সের আরো কয়েকজন মানুষ একসাথে করে দেওয়া। যেমন দেখেন, আপনি যদি আপনার বন্ধুদের সাথে বসে খান তখন কিন্তু অনেক মজা লাগে, আনন্দদায়ক খাদ্য মনে হয়। ঠিক ওই খাদ্যটাই যদি আপনি একা একা খান বাসায়, অতটা টেস্ট লাগবে না। ঠিক এই বাচ্চাটার কথা চিন্তা করেন, বাসায় এসে আপনি অনেক খাদ্য দেন, কিন্তু বাসায় এসে একা খায়। হয় তার একটা ভাই বা বোন আছে, তার চেয়ে বয়সে 5 বছরের বড় অথবা 5 বছরের ছোট, যা বাস্তব। সেই জন্য এই ছেলেটা কিন্তু আনন্দের সাথে খায় না। আর আমাদের এখানে এটা আছে যেটা আপনি কখনোই আয়োজন করতে পারেন নাই, যে আমাদের এখানে বাচ্চারা কিন্তু তার নিজের সমবয়স্ক বন্ধু পাচ্ছে, সাথী পাচ্ছে, যার কারণে সে খুব অত্যন্ত আনন্দের সাথে খাওয়ার চেষ্টা করতেছে এবং খেতে পারতেছে। যা আপনার জন্য, আমি যেটা বলছিলাম যে আপনার বাসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বা বেশি সুবিধা আমরা দিতে পারছি। এছাড়া বাসায় কিন্তু আপনি খেলার অনেক জিনিস কিনে দিলেও একই বয়স্ক খেলোয়াড় কিন্তু দিতে পারবেন না। জিনিস কিনে দিতে পারবেন কিন্তু খেলোয়াড় কিনে দিতে পারবেন না। বাট আমরা অল্প জিনিস দিয়েও কিন্তু সাথে খেলোয়াড় দিতে পারছি সমবয়স্ক, যা কিনা বাচ্চার বিকাশের জন্য খুবই দরকার। তো আমরা যে এত সুন্দর আয়োজনগুলো করছি, আমি আসলে এই জন্যই বললাম আপনার বাসার চেয়েও বেশি সুন্দরভাবে আপনার বাচ্চাটা এখানে থাকবে ইনশাল্লাহ। আপনারা কোনো টেনশন করবেন না। সবার জন্য দোয়া থাকলো। আপনার প্রিয় সন্তানটি আমাদের কাছে আমানত হিসেবে আছে, ইনশাল্লাহ আমরা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে তাদের সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারি। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যেই কথাগুলি বলছিলাম সেই কথাগুলো রাখতে পারি। আর আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন প্রতিষ্ঠান সুন্দর গতিতে এগিয়ে যায়। আর যেই জিনিসগুলো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের একটু কষ্ট লাগবে বা মানতে অসুবিধা হবে বা ভুল মনে হবে, সেগুলো আমাদের সাথে শেয়ার করেন, আমরা সমাধান করতে চেষ্টা করবো সাধ্যের মধ্যে। আর যদি মনে হয় যে কোনো জিনিসটা আপনাদের ভালো লাগছে, স্পেশালিটি মনে হয়েছে, আপনি সেগুলো শেয়ার করেন মানুষের সাথে, তাহলে অন্য মানুষরা সেগুলো জানুক, শিখুক, প্র্যাকটিস করুক, আমাদের প্রতিষ্ঠানের সমৃদ্ধি আসুক। সবার জন্য দোয়া থাকলো। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। ফিউচার ক্যাডেট একাডেমির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা পরবর্তী সময়গুলোতে আমাদের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে। স্যার আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছেন। তো স্যার কিছু দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন।
আচ্ছা, আমি একটু ক্লিয়ার হতে যাচ্ছি, আপনারা কি প্রপারলি কথাগুলো শুনতে পাচ্ছেন সবাই? দু একজন যদি প্লিজ একটু রেসপন্স করতেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যাদের যাদের পক্ষে পসিবল একটু ক্যামেরা অন করে যদি যুক্ত হওয়া যায় তাহলে খুবই ভালো হয়। যাদের পক্ষে সম্ভব ক্যামেরা অন করে আমরা যুক্ত হব, তাহলে বোঝা যাচ্ছে যে কোন গার্ডিয়ান বা কোন স্টুডেন্টের বাবা মা যুক্ত আছেন বা কারা নেই, সেটা তাহলে আমরা বুঝতে পারি। আপনারা যদি একটু রিনেম করে স্টুডেন্টের নামটা যদি আপনারা দিতে পারেন খুবই ভালো হয়। ওকে। তো আমি কিছু দিক নির্দেশনা দিব। আমাদের এখানকার অ্যাক্টিভিটি শুরু হয়েছে, যেহেতু আজকে এক সপ্তাহ ধরে স্টুডেন্টরা আবাসিকে আছে, তো এতে করে আপনারা নতুন কিছু হয়তো আমাদের এখানে দেখছেন, বা স্টুডেন্টরা নতুন প্লেসে এসে নতুন কোনো প্রবলেম ফেস করছে যেগুলো আপনাদেরকে বলছে। তো এই ধরনের কথাগুলো আমি প্রথমে আপনাদের কাছ থেকে নিতে চাই। নিশ্চয়ই এই কয়েকদিন স্টুডেন্টরা আপনাদেরকে নতুন নতুন কিছু না কিছু কথা বলেছেন যে বাবা আমার এটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে না, এটা একটু ভালো হতে পারে, আমার আহ, এই জিনিসটা আর একটু ডেভেলপ করা দরকার। এই ধরনের কোনো কথা স্টুডেন্টরা আপনাদেরকে যদি বলে থাকে বা আপনারা কাইন্ডলি একটু জানান। তাহলে প্রথমে আমি 5 মিনিট আপনাদের কাছ থেকে কিছু মতামত নিয়ে নিই, বা আপনাদের এই কয়েকদিনের অভিজ্ঞতাটা একটু জানি। তারপরে আমরা তারপরে আমরা সবকিছু আপনাদেরকে আহ আমাদের যে গাইডলাইন গুলো আছে, দিক নির্দেশনা গুলো আছে, সেগুলো একটু দেবো। প্লিজ কেউ যদি একটু বলতে চান, একজন একজন করে বলতে হবে। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। সাদের আম্মু বলছিলাম। জি জি আপা প্লিজ। সাদ বলতেছিল সাদ বলতেছিল, আম্মু আমি ক্লাসে বলতে পারতেছি না যে স্যার আমি এটা পারতেছি না, মানে ও একটু ভয় পাচ্ছে। মানে উঠে যে দাঁড়ায় বলবে স্যার এটা বলতে পারতেছি না কিংবা বুঝতে পারতেছি না, ও এটা পারতেছি না বলতে। ক্লাসে টিচারকে বলতে ভয় পাচ্ছে বা প্রশ্ন করতে ভয় পাচ্ছে? উম, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি স্কুলের ক্লাসে না কোচিং এর ক্লাসে এরকম কোনো কিছু বলেছে? দুটাতেই বলতেছে আম্মু। ভয় পাচ্ছে মানে দুটাতেই সমস্যা হচ্ছে, স্কুলে বলতে পারতেছে না, কোচিং এ বলতে পারতেছে না। ঠিক মানে আছে, এটাই ধন্যবাদ। স্যার যদি আপনারা একটু একটু সহযোগিতা করলে হয়তো এই ভীতিটা ওর কাটবে। আচ্ছা, আমি এটা নোট করে নিয়েছি। আর এমনি ওভারঅল ওর কাছ থেকে কোনো শুনেছেন কিনা যে কয়েকদিন কেমন লাগছে না ওর? স্যার, মোটামুটি হ্যাঁ, ভালো ভালো বলছে। অন্যগুলা খাবার কিংবা শোবার টাইম, নামাজের টাইম সবকিছু ওর কাছে ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা, আর কারো কোনো মন্তব্য বা কোনো পরামর্শ নেই? আপনারা নির্দ্বিধায় বা নিঃসংকোচে আপনারা আমাদেরকে আপনাদের যত ধরনের কমপ্লেইন আছে সবকিছু আমাদেরকে দিতে পারেন, যেটা আমরা কমপ্লেইন না, আমরা সেটা পরামর্শ হিসেবে গ্রহণ করি। তো আমাদের জন্য আপনাদের যেটা কমপ্লেইন থাকে সেটা আমাদের জন্য পরামর্শ। সেই পরামর্শগুলো আমরা চেষ্টা করি যেন কারেকশন হয়ে যায়, এবং ওভারঅল প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হাত দিয়ে আসবে। আপনাদের পরামর্শেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ডে বাই ডে আমাদের প্রবলেম গুলো সলভ হবে এবং উন্নতি হবে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো সমস্যা ফেস করবেন, সাথে সাথে আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে আমরা এই ভালো পরামর্শ যে কারো মাথা থেকে আসতে পারে। আমি শিক্ষক বলে আমার মাথায় সব ভালো পরামর্শ আছে, আপনার মাথায় কিন্তু ভালো পরামর্শ নাই, এরকম না। ভালো পরামর্শ যে কারো কাছ থেকে আসতে পারে, সেটা অলওয়েজ আমরা সাদরে গ্রহণ করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু নওশাদের বাবা বলছিলাম। নওশাদ, পুরো নামটা নওশাদ কি ওর? চৌধুরী। নওশাদ চৌধুরী। নওশাদ চৌধুরী, জি প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম হচ্ছে যেহেতু আবাসিকে আছে ও হুম। একটা নতুন পরিবেশ, সম্পূর্ণ নতুন পরিবেশে আসা বাচ্চা, যেহেতু বাবা মা ছেড়ে থাকতেছে আহ, এবং থাকবে ইনশাল্লাহ। আহ, যেহেতু ছোট বাচ্চা এখনো, আহ, একটা দুইটা মাস হয়তো আপনারা একটু কনসিডার করতে পারেন, যেহেতু 1-2 মিনিট হয়তো সেটা রেগুলার, 1-2 মিনিট হয়তো 8টার পরে বা একটু কথা বলা সুযোগ করে দিলে হয়তো একটা দুইটা মাস, তারপর আস্তে আস্তে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে ওরা। তো এটা করলে মনে হচ্ছে ছেলেদের যে মানসিক একটা চাপ, বাবা মার প্রতি একটা যে থাকে, সেটা আস্তে আস্তে হালকা হয়ে আসবে। আপনার হয়তো এই দিক দিয়ে একটু কনসিডার করলে তো বেশি ভালো হতো আমার, মানে সবার বাচ্চার জন্যই বলছি আর কি, যেহেতু আবাসিকে অভ্যস্ত নাই ওরা। তো এটা এই প্রথমেই তো তারা পরিবার থেকে দূরে আছে, আর কখনো তো ঠিক আছে। তাহলে আপনারা এই দিক দিয়ে একটু শিথিল আচ্ছা, করলে হয়তো ভালো আপনার হয়।
আপনার পরামর্শটা হলো আমরা যদি প্রথম দিকে প্রতিদিন কথা বলতে দিই এরকম কিছু। হ্যাঁ, 1-2 মিনিট, 1-2 মিনিট আপনার জাস্ট বাবা মার সাথে একটু কথা বললো, হ্যাঁ, 1-2 মিনিট কথা বলে তারা রেখে দিল। এটা প্রথম হয়তো 1 মাস আপনি এটা কন্টিনিউ করেন, তারপর আপনাদের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেইভাবে চলতে থাকলো। আমি একটু জানতে চাচ্ছি, নওশাদ কোন ক্লাস? ক্লাস 6-এ ও ক্যাডেট কোচিং করছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়ের পরামর্শের জন্য। এমনিতে স্টুডেন্টদের কাছ থেকে কি ফিডব্যাক পেয়েছেন? ও তো আছে, অন্য ফিডব্যাক পেয়েছেন কিনা বা ও কেমন বলছে সবকিছু মিলে? ও এখনো এখনো সেই মন মানসিকতা তো তার আসলে হুম। নরম মন মানসিকতা সেইভাবে উপস্থাপন করে। যখনই কথা বলে ইমোশনাল কথা বলতে চায়। আমরা তো আপনারা যেভাবে বলছেন যে বাচ্চাদের কাছে কখনোই ইমোশনালি আপনারা প্রেজেন্ট করবেন না, আমরা হুম। সেরকমই ট্রাই করতেছি এবং আমরাও তাই সেটাই করতেছি। আজকে কথা জিজ্ঞেস করলাম, আগামীকালকে তার পরীক্ষা আছে, তো বাবা বললো যে বাবা দোয়া করো আমার কালকে পরীক্ষা যেন ভালো হয়। আহ কালকে পরীক্ষা দিলে হয়তো আমরা বুঝতে পারবো আসলে সে কতটুকু কিভাবে নিতে পারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আর কেউ আছেন আর কোনো কোনো পরামর্শ বা কোনো বিষয়ে কথা বলতে? ভাই সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন, আনমিউট করুন প্লিজ। আপনার ডিভাইসটা আনমিউট করতে হবে, মিউট করা আছে। আচ্ছা ঠিক আছে, সম্ভবত উনি পারছেন না। ঠিক আছে, আর কেউ কোনো কথা আছে? নাহলে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব, খুব শর্টকাটে মিটিংটা শেষ করবো যেহেতু রাত হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। হাসিব আমি হাসিবুল হাসান ইফতির আম্মু বলতেছি, আবাসিকে থাকে। জি জি, প্লিজ বলুন প্লিজ। প্লাস আমার একটা ভাগ্নেও থাকে, অর্ণব, আশরাফুল আলম অর্ণব, জি জি। দুইজন থাকে আর কি। তা ওরা ভালোই বলছে। আসলে ইফতি তো একটু ইমোশনাল বেশি, আশরাফুল আলম অর্ণব অনেকটা সেট হয়ে গেছে আর কি। হুম। তো আমরা ট্রাই করতেছি যাতে যেভাবে ওকে সেট করা যায় সেভাবে আমরা নিজেদের ট্রাই করতেছি। তো আবাসিকের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে আমাদের নাসরিন জাহান ম্যাডাম, আহ, আমাদের প্রতিষ্ঠানের অ্যাডমিন। তো ম্যাডাম আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন। ম্যাডাম, আপনি একটু পরিচয় দিয়ে আপনি একটু কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আহ, আমি নাসরিন জাহান, ডিরেক্টর প্যানেলের একজন। পাশাপাশি অ্যাডমিন এবং ফাইন্যান্স সেকশনেও মনোযোগ দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আহ, আবাসিকের স্টুডেন্টরা আমাদের কাছে সবসময় স্পেশাল। হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জি। আবাসিকের স্টুডেন্টরা আসলে আমাদের কাছে স্পেশাল কেন? কারণ এরা বাবা মাকে ছেড়ে নিজের এতদিনের পুরনো ভালো লাগার বাসা ছেড়ে ওরা আমাদের কাছে এসছে। এদের সুখ দুঃখ ভালো লাগা সবকিছু এখন আমাদের কাছে। আমরা এদেরকে যতটা সম্ভব পারিবারিক এনভায়রনমেন্টের মধ্যে রাখার চেষ্টা করি, যে কিভাবে এদেরকে আদর যত্ন করলে, কিভাবে এদেরকে গাইড করলে, কিভাবে এদের মোটিভেশন দিলে এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে, সুশিক্ষা নিতে পারবে, মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে, এবং পারিবারিক একটু দূরে আছে সেই কষ্টটাও কিভাবে তারা ব্যালেন্স করতে পারবে। তো চেষ্টা আমরা করছি। আসলে আমাদের একার পক্ষে তো সবকিছু সম্ভব না, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি আপনারা বাবা মারাও সব সময় সহানুভূতির জায়গাটাতে সব সময় এদেরকে পজিটিভ পজিটিভ কিছু দেখাবেন। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, যে একটা বাচ্চা সে বলতে পারে যে বাবা, আমার ওখানে ভালো লাগছে না, ওখানকার খাবার, আমি আজকে মুরগি খেতে চেয়েছিলাম আমাকে আজকে ডিম দিয়েছে, বা আমি সকালে আজকে সবজি খেতে চাইনি বাট আমাকে সবজি খেতেই হয়েছে। কিন্তু আসলে আমাদের বাবা মাদের সেন্সটা অনেক কিছু, আমরা হয়তো বলতে পারি ঠিক আছে তুমি না বললেই পারতে, আবার আমরা কিন্তু এটাও বলতে যে বাবা তুমি এক্সট্রা
চাচ্ছ, তো ক্যাডেট কলেজে গেলে তো তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুলস এর মধ্যেই চলতে হবে। তো সেই শিক্ষাটাই তোমাকে এই প্রতিষ্ঠান দিচ্ছে। এখানেও বাবা তুমি চেষ্টা করবে আস্তে আস্তে জানো তুমি সবগুলো অভ্যাস নিজের মধ্যে নিতে পারো। আর সবজি খাওয়ার কথা বলো, বা তোমাকে আজকে ডিম দিয়েছে কালকে মুরগি দিচ্ছে যেটা তোমার সবসময় পছন্দ হচ্ছে না, এগুলো তো বাবা শিখতে হবে। মানে আপনি যখন পজিটিভলি বলবেন দেখবেন বাচ্চা তখন এটাকে সহজভাবে নিয়েছে। কিন্তু যখনই আপনি বলবেন তুমি না করলে না কেন, তুমি বলতে আমি আজকে ডিম খাবো না, তুমি বলতে আমি সবজি পছন্দ করি না, তাহলে কিন্তু বাচ্চার শেখার সুযোগগুলো কমে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ভাইয়া আসলে আজকে আমরা খুব অল্প সময় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো সেই জায়গায় আশা করি স্টুডেন্টরা ভালো থাকবে। আর আপনাদের আপনাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের জায়গায় দুই তিনটা সমস্যার কথা বলেছেন, আমরা যত দ্রুত সম্ভব সে জায়গাগুলো ডেভেলপ করার চেষ্টা করব। কিন্তু আমাদের বাচ্চাদের আহ সার্বিক দিক বিবেচনায় তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার অংশ হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে আমি কয়েকটি গাইডলাইন দিতে চাই। তার মধ্যে একটা বিষয় আমি আপনাদের বলি, যেহেতু ওরা ক্যাডেট অ্যাডমিশন রিলেটেড একটা প্রতিষ্ঠানে এসছে যেখানে শিক্ষা গ্রহণ করে তারা ক্যাডেট কলেজে যাবে, সেখানে তাদেরকে ক্যাডেট কলেজের আদলেই কিছু নিয়মের মধ্যে থাকতে হয়। যেমন ক্যাডেট কলেজে একটা বাচ্চার সাথে যখন তখন দেখা করা যায় না। আমাদের এখানেও আসলে এই সুযোগটা আমরা সবসময় দিতে পারি না। জানুয়ারি মাস হয়তো একটু বেশি দেখা করার সুযোগ দিচ্ছি, সময়ের সাথে সাথে সেটা আস্তে আস্তে কমে যাবে। তোমার কি অনেক প্রিন্ট করতে হবে? শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, সরি। তো সেখানে দেখা যাচ্ছে অনেক গার্ডিয়ানই যখন তখন দেখা করতে আসতেছেন। ক্লাসে স্টুডেন্ট ক্লাস করছে, সেখানে দেখা যাচ্ছে কোনো গার্ডিয়ান রিকোয়েস্ট করছেন যে একটু যদি ডেকে দেওয়া যায়, বা কোনো গার্ডিয়ান কখনো দেখা যাচ্ছে অনুমতির সাপেক্ষে বাইরে নিয়ে গেছেন, 2-3 ঘন্টা 4 ঘন্টা চলে যাচ্ছে, বাট স্টুডেন্টকে আর নিয়ে আসার সেভাবে প্রয়োজন বোধ করছেন না, বা স্টুডেন্টকে লেট করে নিয়ে আসতেছেন, তাতে করে তার ক্লাসগুলো মিস হচ্ছে। এই যে একটা ব্যাড হ্যাবিট তাদের তৈরি হয়ে যাবে, এই জায়গাটা পরে রিকভারি করা আমাদের জন্য টাফ হবে। তো সেখানে আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের দিতে চাচ্ছি। যে আমরা মূলত স্টুডেন্টদের সাথে দেখা করার সময় রাখি শুক্রবার এবং শনিবার 11টা, দুপুর 11টা 30 থেকে, সরি, সকাল 11টা 30 থেকে 12টা 30 পর্যন্ত। আর রাতে রাখি হচ্ছে 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত। কিন্তু এখন যেহেতু জানুয়ারি মাস, নতুন নতুন বাচ্চারা এসছে, শুধু এইটুকু দেখা করার সময়ে তাদের তৃপ্তি আসবে না। তো সেই ক্ষেত্রে অন্যান্য দিনগুলোতেও আপনারা চাইলে দেখা করতে পারবেন, কিন্তু এই সেম টাইমে 11টা 30 থেকে 12টা 30 এবং রাত 8টা 30 থেকে 9টা 30। আরেকটা বিষয় আপনাদের বলি, যদি কখনো কোনো প্রয়োজনে আহ স্টুডেন্টকে বাইরে নিতে হয়, যে তাকে কোনো ড্রেস কিনে দেবো বা তার রিক্রিয়েশনের জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাদের একটা ইন আউট খাতা আছে, যেখানে স্বাক্ষর করে বাচ্চাকে নিয়ে যেতে হবে। এবং যখন আপনি আবার ভেতরে দিয়ে যাচ্ছেন, স্বাক্ষর করে দিয়ে যাবেন, এবং সেখানে টাইম একটা ঘর আছে, ওখানে আপনারা টাইমটাও লিখে দিবেন। আর এই আয়োজনের জন্য আপনারা লিমন সাহেবের সাথে যোগাযোগ করবেন। এই যে ইন আউট সিস্টেমটা, এটা আসলে আপনাদের বাচ্চাদের সিকিউরিটির জন্যই আমরা করছি। তৃতীয় একটা বিষয় হচ্ছে, সরি, তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাচ্চাদের সাথে শুধু দেখা করার সুযোগ না, তাদের সাথে ফোনে কথা বলারও আমরা সুযোগ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কখনো যদি খুব প্রয়োজন হয় আপনাদের সন্তানদের সাথে আপনারা কথা বলতেই হয়, বা জরুরি কোনো বিষয় থাকে আপনারা কথা বলবেন, তবে সেটা কোনো অবস্থাতেই ক্লাস টাইমে না, এবং রাত 10টার পরে না। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনারা আপনাদের জরুরি প্রয়োজনগুলো সেরে নেওয়ার চেষ্টা করবেন। আর স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাদের কাছে যে ফোন কলগুলো যাবে, সেটা আমরা ডেট রেখেছি শনিবার এবং মঙ্গলবার 8টা 30, রাত 8টা 30। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে সবাই আমাদের কাছে সমান। কারো বাসা মিরপুরে, কারো বাসা ঢাকায়, কারো বাসা খাগড়াছড়িতে। তো সব বাবা মার পক্ষে সব সময় বাচ্চাদের সাথে দেখা করতে আসা সম্ভব হয় না, বা প্রত্যেক সপ্তাহে আসতে পারে না।
তো যারা কাছে থাকে তারা দেখা যায় তাদের সন্তানদের জন্য অনেক কিছু নিয়ে আসে যখন তখন, কিন্তু যারা দূরে তারা কিন্তু আনতে পারছে না। সেই ক্ষেত্রে দূরের স্টুডেন্ট গুলো মন খারাপ করে। তো এই জন্য আমরা দুইটা দিক নির্দেশনা রেখেছি। একটা হচ্ছে আপনারা প্লিজ কেউ রান্না খাবার নিয়ে আসবেন না, এবং ফ্রিজে রিজার্ভ করতে হয় এমন খাবার আনবেন না। যদি বাচ্চাদের জন্য কিছু আনতে হয় সেক্ষেত্রে আপনারা শুকনা খাবার নিয়ে আসবেন, যেমন খেজুর, বাদাম, কিশমিশ, চিপস, চকলেট, ছোট বিস্কিটের প্যাকেট হতে পারে, আপেল, পেয়ারা, যেগুলো সহজে পচে না, একটু অন্তত দুই তিন দিন সময় পাওয়া যায়, এই ধরনের খাবার নিয়ে আসবেন এবং অল্প করে দিবেন। অনেক বাবা মা চাইলে অনেক কিনে নিয়ে আসতে পারে, কিন্তু এতে বাচ্চাদের ব্যাড হ্যাবিট তৈরি হয়। কিন্তু এমন আন্দাজ করে দিবেন যেন প্রত্যেকদিন বাচ্চা অল্প অল্প করে খেতে পারে এবং 7 দিনের মধ্যেই সে তার সব খাবার শেষ করতে পারে। আরেকটা বিষয় আমি একটু বলছি যে ওদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে একটা, আমি জানি না এই বিষয়ে আপনাদের ধারণা দেওয়া হয়েছে কিনা। আমাদের প্রত্যেক আবাসিক স্টুডেন্টের একটা করে অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে মিনিমাম 1,000 থেকে ম্যাক্সিমাম 3,000 টাকা পর্যন্ত রিজার্ভ করার ব্যবস্থা আছে। এই টাকাটা আসলে তাদের জরুরি প্রয়োজনে খরচ করার জন্যই। ইনস্ট্যান্ট তাদের খাতা লাগছে, অনেক সময় চুল কাটার প্রয়োজন হচ্ছে, অনেক সময় ইমার্জেন্সি একটা ফুড বা মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে পারি। আহ আরেকটা অনুরোধ করব, আহ ঠিক শুনতে আপনাদের কেমন লাগবে আমি জানি না, বিশেষ করে আবাসিক স্টুডেন্টদের পেছনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করতে হয়। ঠিক একইভাবে আমরা যদি প্রপার সময়ে সেই টিউশন ফিটা না পাই, এদের দায়িত্ব পালন করতে আমাদের হিমশিম খেতে হয়। তাই প্রত্যেক অভিভাবকের উদ্দেশ্যে আমাদের অনুরোধ থাকবে, আপনারা 5 থেকে 7 তারিখের মধ্যে, মানে 1 থেকে 7 তারিখের মধ্যে আপনারা প্লিজ বেতন পরিশোধ করে দেবেন। চেষ্টা করবেন 5 তারিখের মধ্যে, অগত্যা না পারলে 7 তারিখ পর্যন্ত সময় নেবেন। আহ ছাত্রদের যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে রাত 12টায় হঠাৎ একটা ইমার্জেন্সি, বা দেখা যাচ্ছে আপনি দেশের বাইরে যাচ্ছেন, কোনো ইমার্জেন্সি বিষয়ে আপনি জানাতে চাচ্ছেন, ফোন চুরি হয়ে গেছে, প্রতিষ্ঠানকে জানানো প্রয়োজন, বা যে কোনো ইমার্জেন্সি, যে কোনো জরুরি সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথমে আপনারা সোহাগ স্যারের সাথে যোগাযোগ করবেন, এবং ওই নির্দিষ্ট টাইমের মধ্যে, সকাল 8টা থেকে রাত 12টা, এটা হচ্ছে সাধারণ টাইম। আর ব্যতিক্রম তো অবশ্যই আমরা একসেপ্ট করব। কোনো কারণে যদি সোহাগ স্যারের সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আপনার ডিরেক্টরের প্যানেলের সাথে যোগাযোগ করবেন। আপাতত এই কয়েকটাই আমার পক্ষ থেকে দিক নির্দেশনা। আশা করি এই বিষয়গুলোতে আপনারা যদি মনোযোগ দেন, তাতে আপনাদের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে আমাদের সুবিধা হবে, এবং আপনার বাচ্চারাও দ্রুততার সাথে আহ আহ, সুশিক্ষা নিতে পারবে। এবং এই আয়োজনগুলোর সাথে আপনারা যদি একাত্মতা প্রকাশ করেন, যেহেতু এরা পরীক্ষার্থী ব্যাচ ক্লাস 6, তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে এবং আশা করি একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। আমার পক্ষ থেকে আপাতত এইটুকুই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডামকে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তো ম্যাডাম যে নির্দেশনাগুলো দিলেন, এতে আপনাদের কারো কোনো দ্বিমত আছে কিনা, বা কেউ কোনো কিছু বলতে চান কিনা এই বিষয়গুলোতে? যদি চান এটা নিয়ে কথা বলতে পারেন, আর নতুবা আমি অন্য আরো কিছু বিষয় নিয়ে আপনাদেরকে নির্দেশনা দিতে চাই, প্লিজ। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে এখন? জি জি, শোনা যাচ্ছে। স্টুডেন্টের নাম আচ্ছা, বলবেন প্লিজ। ইশতিয়াক আহমেদ রায়ান। জি জি। আচ্ছা, এখন মানে ওর হলো ক্লাস যে করতেছে, ক্লাস কিছু বুঝতে অসুবিধা হয় এটা বলছে, এবং আহ, আহ, যে পড়াগুলো পড়তেছে এগুলো কমপ্লিট করতে পারতেছে না। এখন কমপ্লিট করার জন্য এক্সট্রা সময়ও পাচ্ছে না। এটা কিভাবে সমাধান করা যায়? কোন ক্লাস বা এই ভাইয়া? জিনিস ক্লাস 6। আচ্ছা, আপনারা স্টুডেন্টের নামের সাথে যদি ক্লাসটা বলেন, তাহলে আমাদের প্রবলেম গুলো শুনে সমাধানের জন্য সমাধান করতে সহজ হয়। আচ্ছা, 6 ইশতিয়াক আহমেদ।
জি জি। ঠিক আছে, আমি একটু বলি। সারাদিনের অ্যাক্টিভিটিসটা তো আপনারা ইতিপূর্বে অবগত আছেন, তারপর আমি আর একটু বলি। স্টুডেন্টদের সকালে ব্রেকফাস্টের পরে ওদের ব্রেকফাস্টের আগে কিন্তু ওদের নামাজের পরে একটা ইভিনিং পূর্বের পড়া গুলো কমপ্লিট করা বা একটা রিভিশন দেওয়ার একটা পিরিয়ড আছে, সময় আছে। এরপর সকালে ব্রেকফাস্টের পরে ওরা আমাদের পিটি প্যারেডে চলে আসতেছে। পিটি প্যারেড শেষে ক্লাসে আসতেছে। একদম 12:30 পর্যন্ত ক্লাস চলছে ওদের। 12:30 থেকে ওদের প্লে টাইম থাকে, ফ্রেশ হওয়ার টাইম, একটু রিক্রিয়েশনের টাইম আছে। আর দেড়টায় হচ্ছে ওদের দুপুর 1:30-এ লাঞ্চ। লাঞ্চ কমপ্লিট করতে করতে দেখা যাচ্ছে 2টা বেজে যাচ্ছে। 2টায় ওদের লাঞ্চ কমপ্লিট হয়। লাঞ্চ শেষে 2টা থেকে 3টা পর্যন্ত এখানে ওদের একটা রেস্ট টাইম এবং হোমওয়ার্ক টাইম আছে। যদি কোনো হোমওয়ার্ক ইনকমপ্লিট থেকে থাকে কোচিং সেকশনে, সে হোমওয়ার্কটা সে চাইলে এই ব্রেক টাইমে করে নিতে পারবে এবং সে চাইলে রেস্ট নিতে পারবে। 1 ঘন্টা সময় এখানে দেওয়া আছে। এবং যদি কোনো টিচারের সহযোগিতা প্রয়োজন হয় তাও সম্ভব, যেহেতু টিচার সবসময় হাউসে থাকে, এখানে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত ওদের যে কোচিং হয়। 6টা থেকে 6:30 ওদের আহ মাগরিবের নামাজ আর সন্ধ্যার নাস্তার ব্রেক। আর 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত হচ্ছে ইভিনিং প্রিপারেশনের টাইম। ইভিনিং প্রিপারেশন টাইমটা আপাতত রাত 8:30 পর্যন্ত আছে। আমরা কিছুদিন পরে হয়তো এটা 9টা পর্যন্ত করে দেব। তাহলে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা সময় ওরা পাবে প্রিপারেশনের জন্য। 2.5 ঘন্টা সময় পাচ্ছে। তো এটা আসলে আমরা তো ক্লাসরুমে ম্যাক্সিমাম পড়া কমপ্লিট করে দিই। তারপরে যেহেতু ওদের ইভিনিং প্রিপারেশনের টাইম যেটা আছে, এই টাইমে বসে ওদের ক্লাস টিচারের সামনে রেখে ওদেরকে পড়াগুলো কমপ্লিট করে ডায়েরিতে সিগনেচার করে তারপর উপরে পাঠানো হচ্ছে। তো এইখানে আহ সারাদিন এত পড়ার পরে আমার মনে হয় না কোনো পড়া বাকি থাকার কথা। যদি স্টুডেন্ট অনেক দুর্বল হয়ে থাকে, একদম দুর্বল, সে কোনো কিছু বুঝতেছে না, তাহলে সেই ছাত্রের জন্য আমরা স্পেশাল ব্যবস্থা নিব এই মাস না, ফেব্রুয়ারি থেকে। এখন কথা হচ্ছে আমরা এটা বুঝবো কিভাবে সে অনেক দুর্বল। আমাদের ফার্স্ট মান্থলি টেস্টের যে রেজাল্টটা পাওয়ার পরে আমরা মেরিট পজিশন অনুযায়ী স্টুডেন্টদেরকে আমরা আলাদা করব। তো মেরিট অনুযায়ী 20 জন 20 জন করে ব্যাচ আলাদা হয়ে যাবে স্টুডেন্টদের মেরিট অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা যারা একদম বেশি দুর্বল আছে তাদের জন্য স্পেশাল কেয়ারের জন্য তাদেরকে আমরা আলাদা করে নিব। আর যারা একটু ভালো পারছে তাদেরকে যেন আরো বেশি পড়ানো যায় সেদিকে আমরা নজর রাখবো। আর দুর্বলদের স্পেশাল কেয়ার নিয়ে যেন ওদের সাথে তাল মেলানো যায়, এই জন্য প্রতি মাসে আমাদের মডেল টেস্টের পরে, মান্থলি মডেল টেস্টের পরে আমাদের ব্যাচ পরিবর্তন হয়। ওখানে যাও, তোমরা ওখানে যাও। প্রতিটা ক্লাসের শেষে কি ফিডব্যাক নিচ্ছে কিনা বা একটু। হ্যাঁ, যেমন আজকে আমি ক্লাস টেস্ট নিয়েছিলাম। আজকে আমি ক্লাস টেস্ট নিয়েছিলাম। তো আমি দেখলাম যে আমাদের প্রত্যেকটা লেকচার শিটে দেখবেন যে একটা টপিকে ক্লাস শেষ হলে এটার উপর ক্লাস টেস্ট আছে। এবং প্রতি সপ্তাহে তো সাপ্তাহিক টেস্ট আছে, সাপ্তাহিক পরীক্ষা তো আছে। তো আগামীকালকে ওদের সাপ্তাহিক পরীক্ষা আছে 9টা থেকে 11:30 পর্যন্ত। তো এই পরীক্ষাতেও আপনারা দেখতে পাবেন ওদের যদি প্রবলেম থাকে সেগুলো আবার মঙ্গলবার দিন আমরা সলভ ক্লাস করাই। প্রতি মঙ্গলবারে সলভ ক্লাস করাই, সলভ ক্লাসে ওদের এই প্রবলেম গুলো আমরা সলভ করে দিই। তাদের কোনো যদি প্রবলেম থাকে বা তারা যদি কোনো কিছু বুঝতে না পারে, এই চ্যাপ্টারে যেটা, এই লেসনটা যেটা পড়ানো হয়েছে এটার মধ্যে তাদের কোনো যদি কোনো গ্যাপ থাকে, এগুলো আমরা মঙ্গলবারের মধ্যে সলভ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো স্টুডেন্টদের এখনো আমরা ধরে নিচ্ছি বাচ্চারা, ম্যাক্সিমাম বাচ্চা কিছুই পারে না। হ্যাঁ, জিরো। অনেক বাচ্চা কিন্তু অ্যাডভান্স আছে আমাদের এখানে, কিন্তু আমরা তারপরে ধরে নিয়েছি কিছুই পারে না তারা। আমরা একদম শুরু থেকে শুরু করেছি তাদের। তো শুরু থেকে শুরু করার পিছনে রিজন হলো সে যদি পারে সেটা তার জন্য রিভিশন হয়ে গেল এবং আরো ভালোভাবে তার যেন আয়ত্ত হয় এটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা পারে না তারা যেন সেটা শিখে নিতে পারে। এবং কয়েকদিন পরে যখন আমরা ব্যাচ আলাদা করব তখন তাদেরকে, যারা স্পেশাল কেয়ারে থাকবে, তাদেরকে এক্সট্রা সময় দিয়ে আরো টাইম দিয়ে তাদেরকে পড়ানো হবে, যেন তাদের এই প্রবলেম গুলো সলভ করে তারা ওদের সাথে তাল মিলাতে পারে, যারা পারছে তাদের সাথে তাল মিলাতে পারে। সেটা আমরা ফেব্রুয়ারি থেকে করতে পারবো। এখন পর্যন্ত আমরা স্টুডেন্টদেরকে আলাদা করার কোনো সুযোগ নেই, যেহেতু প্রথম মাস চলছে। যদিও আপনারা পার্সোনালি আমাকে অনেকে বলে গিয়েছেন যে স্যার আমার বাচ্চাটা এই জায়গাটা দুর্বল, আমার বাচ্চাটা এই বিষয়ে অমনোযোগী, এই বিষয়টা, এগুলো নোট করা আছে। এবং আমরা ক্লাসে গিয়ে বুঝতে পারছি যে কারা আসলে বেশি পারছে, কারা একটু কম পারছে, তাদের জন্য আরো একবার আমরা বোঝানোর চেষ্টা করছি।
এটা ফ্রুটফুল হবে আসলে ফেব্রুয়ারি মাস থেকে। প্রথম মাস আপনারা একটু অবজার্ভ করেন, দ্বিতীয় মাস থেকে এগুলো নিয়ে আমাদেরকেও বলবেন, যেন আমরা আরো বেশি করে স্টুডেন্টদেরকে তদারকি করতে পারি। আচ্ছা, আর ইশতিয়াকের যে প্রবলেমটা ভাই বললেন, যে ক্লাসে পড়া কমপ্লিট করতে ওর সমস্যা হচ্ছে, এটা অনেক কম পরিমাণে এখন পড়া দেওয়া হচ্ছে। যদিও ওদের জন্য ভিন্ন স্টাইলে পড়া। একটা বাচ্চা যখন ক্লাস প্লে থেকে ক্লাস ওয়ানে ওঠার আগ পর্যন্ত তার এক এক সিস্টেমের প্রিপারেশন থাকে। 1 2 এক সিস্টেমের প্রিপারেশন, 3 4 5 একটা সিস্টেমে যাচ্ছে, তারপরে 6 থেকে 8 পর্যন্ত একটা সিস্টেমে যাচ্ছে, 9 10 একটা সিস্টেমে। তাহলে ওরা যেহেতু প্রাইমারিটা শেষ করে হাই স্কুল লেভেলে আসছে, এই ক্ষেত্রে তাদের অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে, যেহেতু এটা তার হাই স্কুল লেভেলের স্টার্টিং। এবং এলজেব্রা আসলে বা বীজগণিত আসলে তাদের জন্য একটু হয়তো ম্যাচ করতে প্রবলেম হতে পারে, বা জিওমেট্রির বিভিন্ন টার্ম গুলো বা গ্রামারের বিভিন্ন টার্ম গুলো প্রথম দিকে তাদের একটু প্রবলেম হতে পারে। এই প্রবলেমটা সব সময় থাকবে না। প্রথম 2 1 মাস এই এই বিষয়গুলো নিয়ে প্রবলেম হতে পারে, আস্তে আস্তে ওরা তাল মিলিয়ে যাবে আমাদের বিশ্বাস, এবং এরকমটাই হচ্ছে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে যা পাচ্ছি আমরা। আচ্ছা, তো এই এখন আপাতত স্টুডেন্ট যদি ও কম বুঝে বা কমপ্লিট করতে ইনকমপ্লিট করতে না পারে, আপনাদের পরামর্শ, আপনারা বাচ্চাকে পরামর্শ দিবেন, বাবা তুমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো তোমার এখন, এবং টিচারের হেল্প নাও, তাহলে সে হয়তো পারবে। আচ্ছা, আমি এর বাইরে, পড়াশোনার বাইরে কিছু কথা বলি, 2 1টা বিষয়। আপনারা মাঝে মধ্যে অনেকেই বাসা থেকে রান্না করে বাচ্চার জন্য নিয়ে আসেন। তো রান্না করা খাবার যেমন আমাদের ফ্রিজে প্রিজার্ভ করা কোনো ব্যবস্থা নেই। আপনারা লিকুইড কোনো কিছু যদি নিয়ে আসেন যে ফ্রিজে প্রিজার্ভ করার জন্য, সেটারও ব্যবস্থা নেই। যদি রান্না করে স্টুডেন্টকে এনে খাওয়াতে হয়, তাহলে ডাইনিং হলে গিয়ে সবার সামনে খাওয়ানো যাবে না। এটার জন্য আমাদের এখানে যে টিচার্স কমন রুম আছে, বা এখানে আলাদা একটা রুম আছে, এখানে বসিয়ে স্টুডেন্টকে পার্সোনালি খাওয়ায় তারপর উপরে পাঠাতে হবে। সব ছাত্রদের সামনে বসিয়ে তারপর খাওয়ানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর এত পরিমাণে খাবার দিবেন না যে বাচ্চা আহ ওয়েস্টেজ করে, খাবার নষ্ট করে। এগুলো দিকে নজর রাখতে হবে। যদি কোনো খাবার দিতে হয়, আপনারা শুকনা খাবার ওকে ক্যালকুলেশন করে দিবেন, যে বুঝাই দিবেন এই সপ্তাহের জন্য 7 দিনের জন্য এতটুকু দেওয়া হচ্ছে, এই 7 দিন অতটুকুই খাবে, এর বাড়তি যদি তুমি এই সপ্তাহে যদি একদিনে সব শেষ করে ফেলো, তাহলে কিন্তু তোমাকে এই সপ্তাহে আর কোনো খাবার দেওয়া হবে না। অতএব তুমি এই সপ্তাহের জন্য তোমাকে দেওয়া হচ্ছে, একদিনে যেন শেষ না হয়, পুরো সপ্তাহে এটা কমপ্লিট করে, এভাবে নির্দেশনা দিয়ে যাবেন। আচ্ছা, তো মোটামুটি আগামীকালকে পরীক্ষা হচ্ছে। স্টুডেন্টদেরকে আপনারা অনেকে বাসায় নিতে চান, যে আমি সপ্তাহে একদিন বা আধা বেলার জন্য বাসায় নিতে চাই, তাহলে কখন নিব? চেষ্টা করবেন শুক্রবারে মডেল টেস্ট শেষ হলে নিয়ে যেতে, আর শনিবার দিন সকাল 11টার মধ্যে দিয়ে যেতে, যদি কেউ সপ্তাহে একদিন বাসায় নিতে চান। এবং সেটা অবশ্যই চেষ্টা করতে হবে শুক্রবারে পরীক্ষার পরে নিবেন, আর শনিবার সকাল 11টার মধ্যে আবার দিয়ে যেতে হবে এটা। আর যদি কেউ না নেন, থ্যাংক ইউ, থ্যাংক তাহলে ইউ ভাই, আমরা খুশি। থ্যাংক ইউ। জি। কেউ মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন। আচ্ছা, আর যদি কেউ মনে করেন যে না, আমরা বাচ্চাকে বাসায় নেব না, এখানে থাকুক, কোনো সমস্যা নেই, ও এখানেই থাকো, একদম ক্যারেক্ট পরীক্ষার একদিন পর্যন্ত থাকতে পারবে, আমাদের সবকিছু খোলা আছে, কোনো প্রবলেম নেই। শুধু ঈদের ছুটিতে একটু বাসায় নিয়ে যেতে হবে। ঈদের ছুটিতে আমরা যে ছুটিটা দিই, যেহেতু সবার জন্য এই ছুটিটা কমন, এটা একটু নির্দেশ থাকবে। এছাড়াও আমাদের ইয়ারলি ছুটির তালিকা দেওয়া থাকবে, সে অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। আর ক্যাডেট ব্যাচ যারা ক্লাস 6 আছে, ওদের ছুটির পরিমাণ অনেক কম, পুরো বছরে অনেক কম ছুটি। তো আপনারা যখন তখন চাইলেই ছুটি না নেওয়াটা উত্তম। যে এখন একজনের আপনার নিকট আত্মীয় না দূরবর্তী আত্মীয় একজনের বিয়ে আছে, যে আপনি যাবেন, বাচ্চাকেও নিয়ে যাবেন, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। বাসার ছোট একটা পার্টি আছে, এগুলো থেকে বাচ্চাকে না নিয়ে যাওয়াটা উত্তম। এগুলো অ্যাভয়েড করার একটু চেষ্টা করতে হবে, কারণ একদিন ক্লাস মিস হলে অনেক কিছু মিস হয়ে যায় আসলে। এগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। তো আমরা প্রায় মিটিং এর শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদের যদি আর কারো কোনো পরামর্শ থাকে দিতে পারেন। সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। রোমান স্যার, আমি আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, জি। আমরা যে দিক নির্দেশনাগুলো দিয়েছি, এই হুম। দিক নির্দেশনাগুলো নিয়ে কারো কোনো মন্তব্য বা আরো কোনো পরামর্শ আছে কিনা?
নাই, কারো কোনো পরামর্শ শোনা যাচ্ছে না, সবাই যেহেতু সাইলেন্ট আছে, নীরবতা সম্মতির লক্ষণ বোঝা যাচ্ছে। ভাইয়া, আপনারা কি আমাদের এই দিক নির্দেশনায় মন খারাপ করেছেন যে সবাই চুপ হয়ে গেলেন? না, আপনাদের পরামর্শ ভালো লেগেছে এবং সেটাই যেন কন্টিনিউ হয় ইনশাল্লাহ, সবার ইনশাল্লাহ জন্য আমরা ভালো হবে। আসলে চেষ্টা করা আমাদের কাজ, দোয়া করবেন আল্লাহ যেন সহায় হয়, আমরা আমাদের এই সর্বোচ্চ ইচ্ছে শক্তি দিয়ে আমরা যেন প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিতে পারি, আমাদের বাচ্চাদেরকে আরো সুন্দর একটা অবস্থানে নিয়ে যেতে পারি। জি। ধন্যবাদ ম্যাডাম। সর্বোপরি আপনাদের প্রতি আরেকটা নির্দেশনা হচ্ছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার, এসব কিছু ট্রানজেকশনের নাম্বার গুলো আপনাদের ফোনে মেসেজে দেওয়া হয়েছে। আপনারা কি পেয়েছেন? টিউশন ফিসের একটা হ্যাঁ, মেসেজ দিয়েছিল, তো নিশ্চয়ই পেয়েছেন। যদি কেউ না পেয়ে থাকেন বলতে পারেন, আমরা অ্যাকাউন্ট নাম্বার গুলো সবগুলো আর সবার মোবাইলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেন টাইম টু টাইম আপনারা স্টুডেন্টের টিউশন ফিস গুলো, যেহেতু এটা একটা সেলফ ফাইন্যান্সড ইনস্টিটিউশন এবং আমাদের শর্ট টাইমে আমাদের প্রতিষ্ঠান চলে, প্রতিষ্ঠানের গতি সচল রাখার জন্য আপনারা অভিভাবকরাই যথেষ্ট। আপনাদের অর্থায়নে প্রতিষ্ঠান চলছে এবং আপনাদের বাচ্চার টিউশন ফিস দ্বারাই আমরা শিক্ষকের বেতন, হাউস রেন্ট থেকে শুরু করে সব ধরনের মেকানিজম করে থাকি। তো আমাদের গতি যেন কোনোভাবে স্লো না হয় এবং সচল থাকে, সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতাটা আমরা কামনা করবো ইনশাল্লাহ। এবং আমি দেখছি যে আলহামদুলিল্লাহ এবছর সব গার্ডিয়ানই ম্যাক্সিমামই খুবই ভালো, এবং সবাই প্রায় আমাদের অলমোস্ট 90% সবাই দেখা যাচ্ছে যে টিউশন ফিস জানুয়ারি মাসে সব পে করে দিয়েছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। এবং বাকি 10% যারা আছেন, আপনারাও সবার সাথে তাল মিলানোর চেষ্টা করবেন এবং মাসের 7 তারিখের মধ্যে টিউশন ফিসটা আপনারা জমা দিবেন। আমাদের 10 তারিখ ওভার হলে একটু নোট দিই, 10 তারিখ ওভার হলে 10 থেকে 15 তারিখের মধ্যে যদি লেট হয় তাহলে সফটওয়্যার অটো 100 টাকা ক্যালকুলেশন করে নেয়। 15 থেকে 20 তারিখে 200 টাকা, এবং 20 থেকে 30 তারিখ পর্যন্ত 300 টাকা, যেটা হচ্ছে লেট ফি হিসাবে কাউন্ট করা হয়, সফটওয়্যার অটো কাউন্ট করে নেয়। তো আপনারা চেষ্টা করবেন যে লেট ফির আওতামুক্ত থাকতে। তো এভাবে যেন আপনাদের সবার আমরাও যেন সহযোগিতা করতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে যদি কোনো ভালো পরামর্শ থাকে আমাদেরকে অবশ্যই দিবেন। তো ধন্যবাদ। আমি তাহলে আজকে মিটিং এখানে শেষ করতে যাচ্ছি, যদি সবাই অনুমতি দেন।